যারা ঢাকা অভিমুখে রওনা হয়েছিলেন ছাত্ররা, বিশেষ করে খুলনা থেকে আসার পথে যে বহরটি সেটি আক্রান্ত হওয়ায় 20 জন আহত হয়েছে। তো এই ধরনের ঘটনা ন্যাচারালি এক ঘোড়া জল ঢেলে দেওয়ার সামিল উৎসাহের বুকে। নতুন বছর শুরু, এবং আপনি জানেন আগামীকাল থেকে আলিরিয়াস আমার বন্ধু, যাকে আমরা বিজু নামে সম্বোধন করি, তার ডাকনাম, নয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আমার সাবেক সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টে, তিনি কিন্তু এই মহান দায়িত্বটি কাঁধে নিয়ে কাজ করছেন। আমাদের যে নিরাপত্তা কচু পাতার পানির উপর দাঁড় করানো কতটা ভালনারেবল, সেটাই এই ঘটনাটি প্রমাণ করেছে। সচিবালয় কি পয়েন্ট ইনস্টলেশন, এবং সেখানে মধ্যরাতে যদি ঘটনা ঘটতে পারে, তাহলে যে কোনো সময়, এমনকি আজকে সচিবালয়ে, কালকে যমুনায়, পরশুদিন বঙ্গভবনেও ঘটতে পারে। তখন রাষ্ট্রের যে স্তম্ভ বা পিলারগুলো, সেগুলো শেষ অব্দি যদি কুপকাত হয়ে পড়ে, তখন সরকারের, রাষ্ট্রের অবস্থা কি দাঁড়াবে, সেটাও কিন্তু অনেকে ভেবে শিহরিত হচ্ছেন। অসমর্থিত সূত্রে যেটা জানা গেছে সেটি হচ্ছে, রাতের বেলা যখন টান টান উত্তেজনা চলছিল, তখন আমাদের প্রতিবেশীরা জানান দিয়েছে যে সংবিধান যদি বিলোপ করা হয়, তাহলে তারা আমাদের যে সার্বভৌমত্ব, যেই কারণে তারা রেসপেক্ট করে, সেটি রেসপেক্ট করার ডিজুরো বেসিস আর থাকবে না। ফলে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বিমান হামলা পর্যন্ত যে কোনো কিছু ঘটলে এর দায় আমাদেরই বহন করতে হবে। আমার এই প্রসঙ্গে আপনার তানজানিয়া এবং ইউগান্ডার কথা মনে পড়ছে। ইউগান্ডার ইদি আমিন, তিনি এমন একটি রেজিমের নেতৃত্ব দিচ্ছিলেন যা সমগ্র বিশ্ববাসীকে অবজ্ঞার সামিল ছিল। কমনওয়েলথ প্রকৃতি দেশ, এটিকে বলা হতো পার্ল অফ ইস্ট আফ্রিকা। সেই পার্ল ঝলসে গিয়ে ছিল এরকম একটা অবস্থায়, এবং শেষ অব্দি আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌন সমর্থন নিয়ে জুলিয়াস নায়ারের সেনাবাহিনী তানজানিয়া থেকে ঢুকে পড়েছিল উগান্ডায়, এবং ইদি আমিন দাদার যে রেজিম তা ফল করেছিল। তিনি তার 360 জন আপনার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। এবং এই ধরনের ঘটনা নজির আমি এই জন্য উল্লেখ করলাম যে আপনি যখন নর্মের বাইরে চলে যাবেন, তখন আপনার যে রেসপেক্টটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সভারেন্টির প্রতি, সেটি অন্যান্য দেশ আপনার সম্মান যদি না করে, তাহলে কিছু বলার থাকবে না। আর আপনার এখানে যে বিষয়টা খেয়াল করেন, মনমোহন সিং, তিনি সবার কাছে গ্রহণযোগ্য একজন সরকার প্রধান ছিলেন। তার মৃত্যুর বিষয়টি মাথায় নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আজকে ভারতীয় হাই কমিশনে গিয়েছিলেন, শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এটি অনেকে মনে করছেন যে আস্থা ফিরিয়ে আনবার একটা চেষ্টা। খেয়াল করে দেখেন, আজকে এই প্রতিমধ্যে জায়গায় জায়গায় আপনার আক্রান্ত হয়েছেন যারা ঢাকা অভিমুখে রওনা হয়েছিলেন ছাত্ররা, বিশেষ করে খুলনা থেকে আসার পথে যে বহরটি সেটি আক্রান্ত হওয়ায় 20 জন আহত হয়েছে। তো এই ধরনের ঘটনা ন্যাচারালি এক ঘোড়া জল ঢেলে দেওয়ার সামিল উৎসাহের বুকে। আর আপনার বিএনপির 2 গ্রুপে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়েছে, অন্যান্য জায়গায়ও থমথমে একটি অবস্থা। আপনার সংবিধান খেরো খাতা বা রাফ খাতা নয়, এমনটি মির্জা আব্বাস বলেছেন। আবার একই রকমের ভিন্ন কায়দায় যুক্তি তুলে ধরেছেন আপনার বিএনপির অন্য নেতারা। তো ফলে আগে যাই বলুন না কেন, এখন পরিবর্তিত পরিস্থিতিতে এবং ইমপ্লিকেশন চিন্তা করে বিএনপি নেতৃত্ব যথেষ্ট কশাস এবং গার্ডেড আমি বলবো। এবং সেই জন্যই যেহেতু তারা কোনো ফ্যানিং বা বাতাস দিচ্ছেন না, একটু সংযত এবং নিজেরা মোটামুটি উৎসাহ দেখাচ্ছেন না এই বিষয়ে। ফলে
এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে এক ধরনের রেস্ট্রেইন হবার বা করবার বিষয় হিসেবে কাজ করেছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে এখানটায় বছর শেষ, নতুন বছর শুরু, এবং আপনি জানেন আগামীকাল থেকে আলিরিয়াস আমার বন্ধু, যাকে আমরা বিজু নামে সম্বোধন করি, তার ডাকনাম, ইলিনয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আমার সাবেক সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টে, তিনি কিন্তু এই মহান দায়িত্বটি কাঁধে নিয়ে কাজ করছেন। সেটি সম্পূর্ণ হয়েছে বলে আমার জানা নেই। আর এর পাশাপাশি যে 6 জনকে নিয়ে সুপার কমিশন টাইপের গঠন করার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, মানে 6 জন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে, সেখানে আবার আলিরিয়াজ সহসভাপতির দায়িত্ব পালন করবেন, যেখানে প্রফেসর ইউনূস পদাধিকার থাকবেন সভাপতি। তো সব মিলিয়ে বিষয়টা ঘুরার আগে গাড়ি জোতার মতো একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়েছিল, এবং সে কারণেই আজকে এই অবস্থা। ধন্যবাদ। আমরা দেখেছি যে সচিবালয়ের ঘটনাটি ঘটেছে, তারপরে হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত, যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সিদ্ধান্ত হঠাৎ করে কেন? আমরা তো এর মধ্যে আমরা শুনিনি। আমরা যতটুকু জানি একজন উপদেষ্টার মানে উপদেশ সমন্বয়ক উপদেষ্টার ফেসবুক পেজে প্রথম স্ট্যাটাসটা আসে ঘোষণাপত্রের, তারপরে এটার উদ্যোগে হয়, এবং 2-1 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার সিরিয়াস পর্যায়ে, এবং গতকালকে মিটিং এর পর মিটিং করে তারা বিভিন্নভাবে মানে জানান দিয়েছে এবং পরিবর্তনও করেছে তাদের অবস্থান। তো সেক্ষেত্রে সচিবালয়ের মানে ঘটনা, তারপরে এই পরিস্থিতি, হঠাৎ করে তাদের মাথায় এটা আসলো কেন যে এখন ঘোষণাপত্র দিতে হবে জুলাই বিপ্লবের? আপনার মাইক্রোফোনটা মিউট করা। হয়তো মানে বেটার লেট দেন নেভার, এই যুক্তি হয়তো তাদের মধ্যে কাজ করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে আলামত যা দেখে মনে হচ্ছে এটা সিরিয়াস ম্যাটার, এবং দেশের বাইরে আলামত গুলো পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করার একটা চিন্তা চলছে। অর্থাৎ স্থানীয়ভাবে যে প্রযুক্তি আছে সেটা কাজে লাগিয়ে এ ধরনের নাশকতা করা প্রায় অসম্ভব। সেজন্য বিদেশি ইনভলভমেন্ট কি পরিমাণ আছে, এবং আমরা আমাদের যে নিরাপত্তা কচু পাতার পানির উপর দাঁড় করানো কতটা ভালনারেবল, সেটাই এই ঘটনাটি প্রমাণ করেছে। সচিবালয় কি পয়েন্ট ইনস্টলেশন, এবং সেখানে মধ্যরাতে যদি রাতে ঘটতে পারে, তাহলে যে কোনো সময়, এমনকি আজকে সচিবালয়ে, কালকে যমুনায়, পরশুদিন বঙ্গভবনেও ঘটতে পারে। তখন রাষ্ট্রের যে স্তম্ভ বা পিলার গুলো, সেগুলো শেষ অব্দি যদি কুপকাত হয়ে পড়ে, তখন সরকারের রাষ্ট্রের অবস্থা কি দাঁড়াবে, সেটাও কিন্তু অনেকে ভেবে শিহরিত হচ্ছেন। সংবিধানকে ইচ্ছে করলেই বাদ দিয়ে দেওয়া যায় কিনা, যেটা তারা গতকালকে বলেছিল সংবাদ সম্মেলনের মাধ্যমে, সংবিধানে কবর রচনা করবে ৭২-এর সংবিধানের। ইচ্ছে করলে কি ৭২-এর সংবিধানের কবর রচনা করা যায়? এটা যে যায় না, তাদের পরবর্তী কার্যক্রম দেখে তাই প্রতিবাদ হচ্ছে। আসলে আবেগ এক বিষয়, আর বাস্তবতা আরেক বিষয়। আর আন্তর্জাতিক যে নর্ম, আমরা তো কমনওয়েলথভুক্ত একটি দেশ, কমনওয়েলথ ভ্যালুজ এর বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই। করলে ইদি আমিনের ভাগ্যে যা ঘটেছে তেমনটি ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়।